ভারতীয় জ্যোতিষে সর্বমোট ৯টি গ্রহ রয়েছে। এটি জ্যোতিষশাস্ত্রে নবগ্রহ নামে পরিচিত। অনেকে ইংরেজি শব্দ প্ল্যানেট এবং জ্যোতিষের এই গ্রহ শব্দকে একই মনে করে থাকেন। আবার কেউ কেউ রাহু কেতুর অস্তিত্ব নিয়েই সন্দেহ প্রকাশ করেন। যদি এই সমস্ত প্রশ্ন আপনার মনের মধ্যেও থেকে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাইড জ্যোতিষের এই ক্লাসটি সম্পূর্ণ দেখুন। আমি নিশ্চিত নবগ্রহ নিয়ে আপনার সমস্ত বিভ্রান্তি দূর হয়ে যাবে। এই ক্লাসে আমরা খুব সহজে অ্যানিমেশনের মাধ্যমে দেখে নেব কেন জ্যোতিষশাস্ত্রের নবগ্রহ এবং ইংরেজি শব্দ প্ল্যানেট এক বিষয় নয়। এর পাশাপাশি আমরা জানব কোন কারণে ঋষি মুনিরা ইউরেনাস, নেপচুন, প্লুটোকে এই নবগ্রহের মধ্যে সামিল করেননি এবং নবগ্রহের মধ্যে রাহু কেতুর অন্তর্ভুক্তি সম্পর্কে। মহাকাশে এটি হলো সূর্য, আর এই সূর্যকে কেন্দ্র করে যথাক্রমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো এই গ্রহগুলি এইভাবে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করছে। যদিও প্লুটোকে এখন মডার্ন অ্যাস্ট্রোনমি অনুযায়ী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় না এবং পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে এইভাবে চন্দ্র প্রদক্ষিণ করছে। ইংরেজি ডিকশনারি অনুসারে প্ল্যানেট বলতে মহাকাশে একটি বৃহৎ গোলাকার বস্তু যা সূর্যকে কেন্দ্র করে ঘুরে চলেছে এবং সূর্য থেকে আলো গ্রহণ করছে সেটিকে বোঝায়। অর্থাৎ এখানে বুধ, শুক্র, পৃথিবী থেকে শুরু করে নেপচুন পর্যন্তই সবকটি হলো প্ল্যানেট। এখন গ্রহ শব্দের অর্থ হলো যার গ্রহণ লাগানোর ক্ষমতা রয়েছে, অর্থাৎ আমাদের জীবনের উপরে প্রভাব তৈরি করতে সক্ষম এই রকম মহাকাশের মহাজাগতিক বস্তু বা বিন্দুকে জ্যোতিষ শাস্ত্রে মুনি ঋষিরা গ্রহ হিসাবে বিবেচনা করেছেন। ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে সর্বমোট ৯টি গ্রহ বিবেচনা করা হয়েছে। এগুলি যথাক্রমে সূর্য, চন্দ্র, শুক্র, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। এখানে রাহু এবং কেতু হলো ছায়া গ্রহ। স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন উঠবে, কেন ঋষি মুনিরা এই পৃথিবীকে নবগ্রহের মধ্যে সামিল করেননি, আবার ইউরেনাস, নেপচুনকেও নবগ্রহ হিসাবে বিবেচনা করেননি? অনেকেই মনে করেন যেহেতু ইউরেনাস এবং নেপচুনকে খালি চোখে দেখা যেত না, তাই হয়তো ঋষি মুনিরা এগুলিকে নবগ্রহের মধ্যে বিবেচনা করেননি। বিচলিত হবেন না, এই সমস্ত বিভ্রান্তি এখনই অ্যানিমেশনের মাধ্যমে ব্যাখ্যা করব। প্রথমেই জেনে নেওয়া যাক পৃথিবীকে কেন নবগ্রহ হিসাবে ধরা হয়নি সেই সম্পর্কে। এটি হলো সৌরমণ্ডল, আর সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি এইভাবে তাদের কক্ষপথে ঘুরে চলেছে। এখন পৃথিবী থেকে আপনি যদি আকাশের দিকে তাকান তাহলে দেখতে পাবেন অসংখ্য তারার গুচ্ছ সমগ্র আকাশের মধ্যে ছড়িয়ে রয়েছে। এই তারার গুচ্ছগুলি হচ্ছে এক একটি রাশি। এখানে সর্বমোট 12টি রাশি রয়েছে। এই 12টি রাশি 360 ডিগ্রিতে এই ধরনের একটি চাদর তৈরি করেছে। এটিকেই বলা হয় জোডিয়াক বেল্ট। যখন আমরা সমগ্র মহাকাশকে সামগ্রিকভাবে দেখি তখন সেটাকে বলা হয় হিলিওসেন্ট্রিক ভিউ। এটি হলো হিলিওসেন্ট্রিক মডেল। আর যখন আমরা মহাকাশকে পৃথিবীকে কেন্দ্র করে দেখি তখন সেটিকে বলা হয় জিওসেন্ট্রিক ভিউ, আর এটি হলো জিওসেন্ট্রিক মডেল। ভারতীয় জ্যোতিষের গণনা এই জিওসেন্ট্রিক মডেল অনুসারে হয়। এখানে নবগ্রহের কোন গ্রহ কোন রাশিতে রয়েছে সেটি বিবেচনা করা হয় পৃথিবী থেকে। এখন জিওসেন্ট্রিক মডেলের মাধ্যমে লক্ষ্য করে দেখুন, এটি হলো বৃহস্পতি গ্রহ এবং জোডিয়াক বেল্টের এটি হলো তুলা রাশি। পৃথিবী থেকে যদি আপনি আকাশে বৃহস্পতির দিকে তাকান তাহলে আপনি দেখতে পাবেন যে বৃহস্পতি গ্রহ তুলা রাশিতে অবস্থান করছে। আবার এটি হলো মঙ্গল গ্রহ এবং এটি হলো সিংহ রাশি। এখন পৃথিবী থেকে দেখলে মঙ্গল গ্রহকে আপনি আকাশে দেখতে পাবেন সিংহ রাশিতে রয়েছে। অর্থাৎ কোন গ্রহের রাশিচক্রে কোন স্থানে অবস্থিত সেটির গণনা করা হচ্ছে পৃথিবী থেকে জিওসেন্ট্রিক মডেল অনুযায়ী। এখানে গণনার কেন্দ্রবিন্দুই হলো পৃথিবী। স্বাভাবিকভাবে এই কারণটির জন্যই পৃথিবীকে নবগ্রহের মধ্যে সামিল করার কোনো প্রশ্নই ওঠে না। এই বিষয়টিকে অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলী থেকে আরও বিস্তারে বুঝে নেওয়া যাক। এটি হলো অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলী। এই অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলীর মাঝখানে এই স্থানে পৃথিবীকে কল্পনা করুন। এখন পৃথিবীকে কেন্দ্র করে অর্থাৎ জিওসেন্ট্রিক মডেল অনুসারে এই গ্রহগুলি 360 ডিগ্রিতে বিভিন্ন রাশি তথা নক্ষত্রে এইভাবে অবস্থান করছে।
আর আমরা এই পৃথিবীর উপরে রয়েছি। পৃথিবীর চারিদিকে অবস্থিত নবগ্রহ, রাশিমণ্ডল তথা নক্ষত্রমণ্ডল আমাদের উপরে প্রভাব তৈরি করছে। সুতরাং পৃথিবীকে নবগ্রহের মধ্যে সামিল করার কোনো যৌক্তিকতাই নেই। এখন বুঝে নেওয়া যাক ইউরেনাস নেপচুনকে কেন নবগ্রহের মধ্যে ধরা হয় না। প্রত্যেকটি গ্রহের দুই ধরনের গতি রয়েছে। একটি হলো দৈর্ঘ্য বরাবর গতি, এইভাবে, এটিকে বলা হয় লঙ্গিটিউডিনাল মোশন। অপরটি হলো অক্ষ বরাবর গতি, এইভাবে, এটিকে বলা হয় ল্যাটিটিউডিনাল মোশন। জিওসেন্ট্রিক ভিউতে পৃথিবীকে কেন্দ্র করে এই গ্রহগুলি তথা সূর্য একটি নির্দিষ্ট তলে অবস্থান করে, আর এই তলটিকে বলা হয় এক্লিপ্টিক প্লেন। এটি হলো জোডিয়াক বেল্ট, আর এটি হলো এক্লিপ্টিক প্লেন। এখন গ্রহগুলি এই এক্লিপ্টিক প্লেনে এইভাবে অবস্থান করছে, এবং ল্যাটিটিউড মোশনের জন্য এই এক্লিপ্টিক প্লেন থেকে কখনো উপরে যাচ্ছে, আবার কখনো নিচে নেমে আসছে। মুনি ঋষিরা সেই সমস্ত গ্রহকেই নবগ্রহের মধ্যে সামিল করেছেন যারা এই এক্লিপ্টিক প্লেন থেকে উপরে 9 ডিগ্রি এবং নিচে 9 ডিগ্রির মধ্যেই বিচরণ করে। এই যে লাল রঙের বাউন্ডারি লাইন দেখতে পাচ্ছেন, এটি কখনোই যেন ক্রস না করে। উদাহরণস্বরূপে এটি হলো বৃহস্পতি গ্রহ। এখন বৃহস্পতি গ্রহের গতিকে লক্ষ্য করে দেখুন, এখানে দৈর্ঘ্য বরাবর যেমন গতি রয়েছে, তেমনি গ্রহের অক্ষ বরাবর একটি গতি রয়েছে। কিন্তু এই অক্ষ বরাবর গতি কখনোই যেন এই 9 ডিগ্রির বাউন্ডারি লাইনকে ক্রস না করে, অর্থাৎ যেটি এক্লিপ্টিক প্লেন থেকে 9 ডিগ্রি উপরে এবং এক্লিপ্টিক প্লেন থেকে 9 ডিগ্রি নিচে পর্যন্ত বিস্তৃত। এইবার আমরা যদি ইউরেনাস এবং নেপচুন প্ল্যানেটের গতিকে দেখি, তাহলে এই গতিগুলো এই রকম হয়। এটি হলো ইউরেনাসের গতি, এটি হলো নেপচুনের গতি। উভয় ক্ষেত্রেই 9 ডিগ্রির বাউন্ডারি লাইন ক্রস করে যাচ্ছে। এই কারণের জন্যই ইউরেনাস এবং নেপচুনকে গ্রহ হিসাবে বিবেচনা করা হয় না। জ্যোতিষশাস্ত্রে লঙ্গিটিউডিনাল ডিগ্রির পাশাপাশি ল্যাটিটিউড ডিগ্রিরও অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। এটিকে জ্যোতিষ গণনার সময় অবশ্যই ব্যবহার করা উচিত। এখন কোনো গ্রহের একটি নির্দিষ্ট সময়ে লঙ্গিটিউড ডিগ্রি এবং ল্যাটিটিউড ডিগ্রি কত, সেটি আপনি খুব সহজেই জানতে পারবেন অ্যাপ্লাইড জ্যোতিষ থেকে। গুগলে লিখুন অ্যাপ্লাইড জ্যোতিষ এবং হোম পেজে এসে লাইভ প্ল্যানেটারি পজিশনে গিয়ে আপনি চেক করতে পারবেন যে কোন গ্রহের কত লঙ্গিটিউড এবং কত ল্যাটিটিউড। নবগ্রহের মধ্যে রাহু কেতুর অন্তর্ভুক্তি এবং রাহু কেতুকে কেন ছায়াগ্রহ বলা হয়, মহাকাশের এই দুটি জ্যামিতিক বিন্দুর জন্য কেন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়, এবং অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলী থেকে রাহু কেতুর অবস্থান কিভাবে নির্ণয় করবেন, এই সমস্তটাই পরবর্তী ক্লাসে 3D অ্যানিমেশনের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই নবগ্রহের এক একটি গ্রহ আমাদের জীবনে এক একটি বিষয়কে নির্দেশ করে। এই বিষয়গুলিকে বলা হয় গ্রহের কারকতা। প্রথমেই নবগ্রহের মধ্যে আসে সূর্য, আর এই সূর্য হলো আমাদের আত্মা। চন্দ্র হলো আমাদের মন, মঙ্গল হলো আমাদের দেহ, বুধ হলো আমাদের বুদ্ধি, শুক্র গ্রহ একজন মানুষের ভোগ বিলাসকে নির্দেশ করে, বৃহস্পতি হলো আমাদের প্রাণ শক্তি, শনি গ্রহ দ্বারা আমাদের কর্মকে বোঝায়, রাহু হলো মায়া এবং কেতু হলো মোক্ষ। এখানে নবগ্রহের কারকতা একটি শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা হলো। পরবর্তী ক্লাসগুলোতে প্রত্যেকটি গ্রহের কারকতা নিয়ে বিস্তারে আলোচনা করা হবে। আপনাদের সাথে পরবর্তী ক্লাস অর্থাৎ রাহু কেতুর 3D অ্যানিমেটেড ভিডিওতে আবার দেখা হবে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।